হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকেস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই গরমে সবার নিশ্চয়ই অনেক বেশি খারাপ অবস্থা। কি পরিমাণ রৌদ্র উঠতেছে, সেই সাথে তাপ, ঘরে বসে থাকার মতো অবস্থা না আর কি। ঢাকা শহরে তো প্রচুর গরম, জানি না গ্রামের কি অবস্থা। যদিও সবাই বলে যে গ্রামে গাছগাছালি আছে, তো আমার মনে হয় কি গাছগাছালি থাকলেও এই সময় তেমন একটা বাতাস হচ্ছে না, যার কারণে দেখা যায় গরমের পরিমাণটা অনেক বেশি আর প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, যার ফলে সবাই দেখা যাচ্ছে ঘরে ঘরে অসুস্থ হচ্ছে। যারা সবার উপরের বাসায় থাকে আর কি, টপ ফ্লোরে থাকে, তাদের অবস্থা তো আরও নাজেহাল। সারাদিন এই রোদ্রে পুরো বাসাটা কি পরিমাণ যে গরম তাপ দিয়ে থাকে বলার বাইরে। বিশেষ করে আমার অবস্থাটাই বলছি, আমি তিনতলায় থাকি, তার তিনতলার উপরে আর কোনো বাসা নেই, ছাদ একদম খরা রৌদ্র, সারাটা দিন এই রৌদ্রের নিচে থাকতে হচ্ছে। তো আমাদের অবস্থা ভীষণ রকমের খারাপ। যেখানেই যাচ্ছি, যেখানেই বসছি, সব কিছু একদম রোদের তাপে গরম হয়ে আছে। ছাদ গরম হয়ে দেন আর কি আমাদের বাসাটার সব জিনিসপত্র গরম হয়ে আছে, কি আর বলবো। আর ঈদের পর তো অসুখ বিসুখ লেগেই আছে, সবারই অসুস্থ। আমি তো বিশেষ করে সুস্থ হচ্ছি না। জ্বর তো চলে গেছে, জ্বর গেলে তো আর হবে না। যে পরিমাণ ঠান্ডা লেগেছে আর কি, আমার যে ভয়াবহ সাইনাসের সমস্যা, এটাই আর কি কাটায় উঠতে পারতেছি না। প্রচণ্ড শীত আর প্রচণ্ড গরমে আমার অবস্থা একদম টাইট হয়ে থাকে। এখন তো গরমের কারণে দেখা যাচ্ছে কোনো কাজকর্মে হাত দিতে পারতেছি না। আর এই যে ভয়েসের অবস্থা দেখতে পাচ্ছেন, একদম নাকিয়ে নাকিয়ে কথা বলা, এটা যে কবে শেষ হবে, একদম সারাদিনই নাক বন্ধ হয়ে থাকে। ড্রপ দিয়ে দিয়ে নাক মাঝে মাঝে খুলি, তারপরেও আবার নাক বন্ধ হয়ে যায়। প্রচুর পরিমাণে সাইনাস। প্রতিদিন বিকেলবেলা আমার দেখা যায় যে মাথার ব্যথা, মাথায় অসহ্য যন্ত্রণা। দুপুরবেলা যখন তাড়াহুড়া করে কাজকর্ম রান্নাবান্না করি, তারপর গোছল নামাজ ভাত খাই, তারপরে দেখা যায় যে আমার এরকম মাথা ব্যথা হচ্ছে প্রতিটা দিনই। তো সেজন্য বলতে চাচ্ছি যে শরীরের অবস্থা খুব একটা ভালো না। তারপরও ঘরের কাজকর্ম রান্না বান্না তো করতেই হচ্ছে। আর বিশেষ করে কি এই গরমে খাওয়া দাওয়াটা তেমন একটা ভালো লাগছে না। ঈদের পর আমার যে শরীর অসুস্থ হয়েছিল, তখন যে খাওয়ার প্রতি একটা অনীহা আসছে, সেই অনীহাটা এখনও কিন্তু কাটেনি। কোনো খাবারই স্বাদ পাচ্ছি না। তো ভাবলাম আজকে আর কি বৈশাখের একটা দুপুরবেলা আর কি রান্না হচ্ছে সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। খুবই হালকা পাতলা গরমে যেটা খেতে ভালো লাগবে। তো টক ডাল, এই সময় কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করলে ভীষণ ভালো লাগে। দুপুরবেলার ভাতটা খেতে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। তো ভাবলাম যে একটু টক ডাল রান্না করি। তো ছাদে আম আছে, আর প্রতিদিনই এই রৌদ্রের তাপে দেখা যাচ্ছে আমগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। অনেক আম পড়ে গিয়েছে, বাসায় কিছু আম নিয়ে রাখা হয়েছে, তো সেগুলো দেখলাম যে একদম চুপসে গেছে। তো ভাবলাম একটা আম এখান থেকে নিয়ে ডাল রান্না করি। আর এই একটা আম ছিঁড়তে এসে মনে হচ্ছে আমি যেন আমার কলিজাটাই ছিঁড়ে ফেলতেছি। গাছ থেকে আমি একদমই আম পাড়তে চাই না। গাছ থেকে আম পাড়লে আমার অনেক বেশি কষ্ট হয়, মনে হয় আমার আমগুলো গাছে ঝুলে থাকুক। এমনিতে যে প্রতিদিন একটা দুইটা করে আম পড়তেছে সেটাতে কোনো সমস্যা না, বাট আমি যখন গাছে আম ছিঁড়তে যাই তখনই আমার অনেক বেশি কষ্ট লাগে। তারপরও আমি একটা আম, বড় দেখে একটা আম নিয়ে আসছি। আর ঘরে আম আছে, যে আমগুলো আর কি চুপসে গেছে, একটু লাল হয়ে গেছে। গাছে আম, জলপাই এগুলো থাকলে একটা সুবিধা, সেটা হচ্ছে যদি টক রান্না করে খেতে চাই, একদম টাটকা গাছ থেকে পেড়ে এনে সরাসরি রান্না করতে পারি, আর সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। গাছ থেকে আমটা পেড়ে এনে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমি আমের খোসাগুলো ছিলিনি। খোসাগুলো না ফেলে খোসা সহই কিন্তু ডাল রান্না করছি। এতে করে কি হবে, খোসার মধ্যে কিন্তু কাঁচা আমের খুব সুন্দর একটা স্মেল থাকে, আর এই স্মেলটা ডালের মধ্যে ছড়ায় যাবে। এতে করে ডালটা টকের পাশাপাশি খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। এখনও গাছের আমের আটি শক্ত হয় নাই, সো যে কচি আটিটা আছে সেটা আর কি আমি ফেলে দিয়েছি। আর এই যে ঘরে আম ছিল সেটা আর কি চুপসে একটু লাল হয়ে গেছে।
আর আমরা ওই যে ঈদের পরে শরীয়তপুর গিয়েছিলাম, সেখানে অত কিছু আম পেরেছিলাম, একদম ছোট ছোটই আমগুলা ছিল। তো সেখান থেকে কয়েকটা আম আমার ছোট ছেলে আদিয়ান আর কি নিয়ে আসছে, সেগুলো আর কি ফ্রিজে ছিল, বাট এরকম লাল হয়ে গেছে। তো ভাবলাম কেটে দেখি যে ডালে দেওয়া যায় কি না। কেটে নিয়েছি, বাট তেমন একটা দেই নাই, আমি গাছের আমটাই ডালে দিয়ে রান্না করেছি। এদিকে আমি ডালটা চড়ায় রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। শুরুতে একটু হলুদের গুঁড়া দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, এতে করে ডালের কালারটা সুন্দর আসে। আর একটু আদা রসুন বাটা দিয়েছি। এবার কেটে রাখা কাঁচা আম দিয়ে দিচ্ছি। আর যে কোনো টক ডাল রান্না করলে আমরা একটা বিশেষ মশলা ব্যবহার করি, সেটা হচ্ছে রাঁধুনি। একদম ছোট ছোট একটা ধনিয়ার মতো মশলা আছে, যার নাম রাঁধুনি, আর কি শহরে ভাষায় বলে রাঁধুনি। সেই রাঁধুনিটাকে বেটে তারপরে আর কি দিয়ে দিই। আর এই রাঁধুনিটা দিলে টক ডালের কালারটা একটু কেমন জানি হয়ে যায়, তারপরও ডালটা খেতে কিন্তু একদম অন্য লেভেলে চলে যায়, খুবই মজা। আর এগুলো দেওয়ার পর সাথে সাথে আমি আরেক চুলায় ডালটাকে বাগার করে দিচ্ছি। টক ডাল রান্না করলে বাগারে কেবল রসুন এভাবে ছেঁচে দিয়ে দিই, ছেঁচে বলে বা থেতলে যে যেটা বলে আর কি। ছেঁচা রসুন দিয়ে টক ডাল বাগার করলে কি যে মজা লাগে, জাস্ট এরকম ডাল হলে দুপুরবেলা আর কি, এরকম গরমের দুপুরবেলা অন্য কিছু আর খেতে ভালো লাগে না, এই টক ডালটা দিয়েই আর কি ভাত খাওয়া যায়। বাগারে একটু তেজপাতা দিয়েছি। এবার রসুনটাকে খুব সুন্দর করে কালার করে ভেজে নেব। যখন খুব সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি ডালটাকে এনে এই বাগারের মধ্যে দিয়ে দেব। এই বাগারটা আমি ডালের মধ্যে দিচ্ছি না, ডালটাকে এনে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে, সেই সাথে খুব দারুণ একটা বাগারের যে একটা গন্ধ আছে সেটা বের হচ্ছে, এবং পুরো বাসায় ওই বাগারের গন্ধটা ছড়ায় যায়। আর সেই বাগার করা ডাল বা যে কোনো বাগার করে রান্না করলে এইভাবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি যেভাবে ডালটা রান্না করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। শুরুতে কেবল আমি ডাল আর লবণ সিদ্ধ করে নিয়েছি, দেন আর কি যখন বাগার করব তখন আরও কিছু পানি অ্যাড করে ডালটাকে পাতলা করে একদম সরাসরি জলদি বাগারটা দিয়ে ফেলছি। খুব ঝামেলাহীন এই টক ডাল রান্না আম দিয়ে, যেটা আমি করে থাকি, বাট খেতে কিন্তু অনেক মজা হয়। বাগার দেওয়ার পর আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম, দেন গরম গরম ডালটাকে একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। এই গরমের মধ্যে দুপুরবেলা আর কিছুই কিন্তু দরকার হয় না যদি এরকম আম দিয়ে টক ডাল রান্না করা হয়। যেহেতু প্রচুর গরম পড়েছে, তো রান্না বান্না খুবই সাধারণ কিছু করছি, আর ঘরের কাজকর্ম তেমন কিছু দেখাইতে পারছি না, কারণ গরমে দেখা যায় এত বেশি কাহিল হয়ে গেছি। কাজ করব না ভিডিও করব, আবার এডিটিং ভয়েস এগুলো তো আছেই। সো অনেক বেশি প্যারায় আছি সব কিছু নিয়ে। আবার শর্ট কিছু কন্টেন্ট আমি শেয়ার করছি ইদানিং, তো সেগুলোর জন্য রান্নাবান্না করতে হয়। তো বুঝতেই পারছেন কতটা খারাপ অবস্থার মধ্য দিয়ে আমি যাচ্ছি। ডালটা রান্না করে আমি যেই কড়াইটার মধ্যে বাগার করেছিলাম সেটার মধ্যেই আমি করলা ভাজি করে নিচ্ছি। বৈশাখ মাসের প্রচণ্ড গরমের একটা দুপুরে আম দিয়ে পাতলা টক ডাল, তারপরে হচ্ছে করলা ভাজি আর ইলিশ মাছ ভুনা, সেই সাথে কাতল মাছের যে তেল আছে না, সেই তেল রান্না করেছি। দুপুরের আয়োজনে খুবই হালকা খাবার দাবার যেটা করলাম, অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়া ঘরের কাজকর্ম, সেই সাথে ওগুলো ভিডিও করে এডিটিং করে ভয়েস কভার করে আপনাদের সাথে ছাড়া খুবই কষ্টের একটা ব্যাপার হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। আর অসুস্থতা তো আছেই, তো সেজন্য তেমনভাবে আর দেখাতে পারছি না যে কাজকর্মগুলো সবসময় আপনাদেরকে আমি শেয়ার করে থাকি। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। গরমটা একটু কমলে আর নিজের শরীরটাও যদি একটু ভালো হয়। এই যে আমি ভিডিওতে ভয়েস দেই, আমার একদম মনে হচ্ছে যে ভিতর থেকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তো কি আর বলবো, তাও তো আমাকে আর কি এটার মধ্যে অ্যাটাচ থাকতে হচ্ছে। তো যাই হোক, আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। করলা ভাজিটা করে নিয়েছি, আমি সার্ভ করে নিয়েছি। আর ওই যে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম না, ওইটা দিয়ে আমি একটা শর্ট ভিডিও তৈরি করেছি বলে আর এখানে দেখাই নাই, তবে একটু দেখাচ্ছি যে আমি রান্না করেছিলাম ইলিশ মাছটা। আপনারা যদি চান আমার শর্ট ভিডিওগুলো দেখতে পারেন, ভিজিট করতে পারেন শর্ট ভিডিওগুলো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, আমি দুপুরে রান্না বান্নার পর আদার্স যে কাজকর্মগুলো ছিল সেগুলো করে নিয়েছি, দেন এখন দুপুরবেলা আর কি খেতে আসছি। তো এই হচ্ছে কাতল মাছের যে পেটটা থাকে না, যে তেলটা আর কি রান্না করেছিলাম সেটা, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তিতা না হলে খুবই ভালো লাগে। আর বাদবাকি সব কিছুই টেবিলে নিয়ে আর কি এখন দুপুরের খাবারটা খেয়ে নেব।
তো যাই হোক, এখন পর্যন্ত আপনারা যারা আমার আজকের ভিডিও কন্টিনিউ করছেন, যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন বন্ধু আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও কথা কাজ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।